তারেক জিয়ার জন্য সাজানো পরিস্থিতি মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে জামাত ইসলামী। হ্যাঁ, জামাতের সজাগ দৃষ্টি, জামাতের স্মার্ট পলিটিক্স, জামাতের টাইমলি পলিটিক্স, জামাতের সাহসী পলিটিক্স, জামাতের ন্যায্যতার পলিটিক্স, জামাতের ইনসাফের পলিটিক্সে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন মুহূর্তে মারা খাচ্ছে। খ্রিস্ট ধর্মের ঐতিহাসিক এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত কাণ্ডারি তারেক রহমান দেশে ফিরছেন। সুন্দর শীতের সকাল তার জন্য অপেক্ষা করে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অর্থাৎ 300 ফিটের 36 জুলাই সেতু। তারেক রহমান বাংলাদেশে এসেছেন, মাত্র 7 দিনের ছুটিতে আসছেন। তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না, মাত্র 7 দিনের ছুটি নিয়ে আসছেন। কেন এই 7 দিনের ছুটি নিয়ে আসছেন? এই 7 দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি। কিন্তু আমি আসলে জানতে চাই যে তারা কারা যারা তারেক রহমানের সিদ্ধান্ত গ্রহণ করে। কেন আনন্দবাজার পত্রিকার মধ্যে হেডলাইন করা হয় যে খালেদা পুত্র সম্বল নাকি এই মুহূর্তে হিন্দু, সেটা নিয়ে কেন বিএনপি এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না? কোথায় কোন নতুন চুক্তি করে তারেক রহমান দেশে আসছেন? কোন জঙ্গিবাদকে নতুন করে প্রচারণার মাধ্যমে আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন। আমার ভাই হাদিকে বিএনপির এক নেত্রী বলছেন হাদি নাকি গিনিপিগ, হাদি নাকি তেলাপোকার মতো। এই ফ্যাসিস্টদের যে তারস্বর, ফ্যাসিস্টদের যে অবয়ব, ফ্যাসিস্টদের যে চরিত্র, এই চরিত্র সেটা নীলুফাদের প্রকাশ, ভাবভঙ্গি, বিএনপির এই নেত্রীদের ভাবভঙ্গিতে এখন ফুটে উঠছে। ভারতের 3টি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন, যেদিন জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম অগ্র সেনানী, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ বীর ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে, ঠিক সেই দিনই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন। প্রফেসর ইউনূস চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে। শেখ হাসিনাকে নিয়ে অকল্পনীয় সুখবরের ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। একটা খবর বিশ্লেষণ করব। হাদিকে নিয়ে যদি কেউ কটাক্ষ করেন বা তাকে কালার করা, তাকে তার চরিত্র হননের চেষ্টা করেন, আপনি আমার জন্য দুশ্মন হবেন, আবার কোনো দুশ্মন হবেন। আজিব, বিএনপি সাজানো সংসারে আগুন দিয়েছে জামাত। হ্যাঁ, এটা অবৈধভাবে সাজানো সংসার চেষ্টা করলো কি দেখেন। তারেক রহমান বাংলাদেশে এসেছে, ইটস ভেরি সিম্পল, বাংলাদেশে আসবে। কিন্তু এমন একটা ভাব যে আয়াতুল্লাহ খমেনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে স্বাধীন করে, অথচ তারেক রহমানের কোনো অবদান নেই। ঠিক আছে, এটা বিএনপি আয়াতুল্লাহ খমেনি মনে করুক, ডোনাল্ড ট্রাম্প মনে করুক তারেক রহমানকে, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা হচ্ছে তারেক রহমানকে এই যে সম্ভাব্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে অন্যায্য এমন সুযোগ সুবিধা এনে দেওয়া হচ্ছে, যেহেতু বিএনপির দালাল আছে বিভিন্ন জায়গায় বা প্রশাসনের গান্ডুরা অনেকে চিন্তা করে যে ভোট বিএনপি থাকুক আর না থাকুক, ভোটের মাধ্যমে বিএনপি 100 বছর ক্ষমতায় থাকলেও আমাদের আপত্তি নেই। আমরা যৌক্তিক সমালোচনা করবো এবং সমর্থন করবো। জনগণ ভোট দিয়েছে, বিএনপি ক্ষমতায় যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই বিএনপির ভোট নাই, এরা ক্ষমতা আসতে চায় ভোট চুরি করে। প্রশাসনের এক শ্রেণীর গান্ডু ধরে নিয়েছে যে ভোট নাই তাতে কি, সিস্টেম করে, মেকানিজম করে, সূক্ষ্ম কারচুপি করে, চুরি করে, চামারি করে এরাই আসবে, অতএব এদের দালালি করি, এই চিন্তা থাকে। এবং সরকারের মধ্যে বিএনপি দালাল আছে, এরা মিলে রাষ্ট্রীয় এমন সুযোগ সুবিধা দিচ্ছে অন্যায্য ভাবে, যেটা সম্পূর্ণ বেআইনি, যেটা পক্ষপাতমূলক। এটা হচ্ছে এই জায়গায় প্রথম কথা হচ্ছে জামাত আনুষ্ঠানিকভাবে যে কাজটা করেছে, আমি আসছি সেদিকে, তার আগে সাধারণ জনগণই তো এটাকে খেয়ে দিয়েছে, ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। যেমন আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাকি সে যেন 4 ঘন্টার টোল নেবে না তারেক রহমান দেশে আসে উপলক্ষে। এটা কি? এটা কি জনগণের সাথে ফাজলামি না? রাষ্ট্র পরিচালনার নামে ফাজলামি, ইত্রামি। তারেক রহমান দেশে আসবে, 4 ঘন্টা টোল নেবে না, এই সিস্টেম কে করেছে? কারা করেছে? এর সাথে কারা জড়িত? কোন আইনের ভিত্তিতে করেছে? হ্যাঁ, সরকার চাইলে সারা জীবনের জন্য টোল ফ্রি করে দিতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দলের জন্য টোল ফ্রি করে দিবে, তাহলে জামাতের 3 তারিখ যে মহাসমাবেশ, তার জন্য টোল ফ্রি করে দেন। এই অন্যায্য কাজ করছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সেই টোল ফ্রি করা, এগুলোর তীব্র সমালোচনা হচ্ছে। এবং প্রত্যেকটা, এই যে ট্রেন ভাড়া করেছে ঠিক আছে, কিন্তু শিডিউল মারা বা নানান বিষয়ে অব্যবস্থাপনার কারণে অলরেডি ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে শুনলাম। আই এম নট শিওর, ঘটবে, আরো কিছু লাশ টাশ পাবেন। তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন শুরুই লাশ দিয়ে। আগের দেশে আসার আগের দিন রাতে আপনারা দেখেছেন মগবাজারে বোমা হামলায় একজন নিহত হয়েছে। কেমন যেন তারেক রহমানের সাথে একটা লাশের গন্ধ আমি খুঁজে পাই। তো এই জায়গায় এই যে রাষ্ট্রীয়ভাবে নিয়ম লঙ্ঘন করে অন্যায্য সুবিধা, তারপর আবার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর এই ধরনের সুবিধা দেয়া, যেখানে মোটরসাইকেল শোডাউনও নিষেধাজ্ঞা এক প্রকার, আর সেখানে তারা তারেক রহমানকে আয়াতুল্লাহ খমেনি বানিয়ে পুরো ঢাকার শহরে একটা কৃত্রিম হাইপ তৈরি করতে চায়।
মানে ভিভিআইপি সুবিধা অঘোষিতভাবে নিয়ে দিচ্ছে। পুরো রাস্তা বন্ধ, অগ্রিম দুঃখ প্রকাশ করে মনে হয় যেন প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী যাচ্ছে। এগুলোর তো কোনো যৌক্তিকতা হয় না, এগুলোর কোনো ভিত্তি নেই। তিনি আসবেন, থাকবেন, তিনি বাংলাদেশের নাগরিক, কিন্তু অবৈধ সুবিধা তাকে কেন দেওয়া হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তিনি ভোটার হয়ে যাবেন? এটা কোন সিস্টেমে আছে? এটা বাংলাদেশের সবাই কেন পারে না, তিনি কেন পারবেন? এবং 3 দিনের কর্মসূচির কথা অলরেডি জানানো হয়েছে। 3 দিনের কর্মসূচি উপলক্ষে এই জায়গা যাবেন, সেই জায়গা যাবেন, এগুলোকে কেন্দ্র করে যে আয়োজন শুনছি, তা তো ওগুলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল না। অলরেডি তো ধরা খেয়েছে যে সোশ্যাল মিডিয়ায় রাজনীতির মূল অনুষঙ্গ যেটা, তারেক রহমানকে নিয়ে আলোচনা নেই, আলোচনা জামাত এনসিপি সমঝোতা নিয়ে, এবং আলোচনা অন্যান্য বিষয় নিয়ে আরো আলোচনা দেখবেন, কর্নেল অলিকে নিয়ে আলোচনা দেখবেন, শিবিরের সদস্য সম্মেলন নিয়ে আলোচনা দেখবেন, এরপরেই দেখবেন জামাতের মহাসমাবেশ নিয়ে। তো দর্শক, জামাত যে কাজটা করেছে, একটি দলের নেতা বড় প্রোটোকল পাবে আর বাকিরা পাবে না, তা হয় না। ইসিতে জামাত, নির্বাচন কমিশনে যে জামাত ইসলামী এই কথা বলে এসেছে, একটা নালিশ দিয়ে এসেছে যে একটি দলের বড় নেতা সে আজিব আয়াতুল্লাহ খমেনি, আর চরমনায় পীর সাহেব কি, তিনি তো কবর জিয়ারত করতে যান নীরবে নিবৃতে, পুরো রাস্তা বন্ধ হয়ে যায় না, অ্যাম্বুলেন্স আটকে যায় না, আমিরে জামাতের কারণে কোনো অ্যাম্বুলেন্স আটকে যায় না, মানুষ আলাদাভাবে জামে পড়ে না, রিক্সাও থেমে থাকে না। তো তারেক রহমানের জন্য থেমে থাকবে কেন? হুইজ তারেক রহমান? বাংলাদেশে তার কন্ট্রিবিউশনটা কি? তিনি কি ছিলেন বাংলাদেশে? কিচ্ছু না। এবং যে দলকে মানুষ এখন চান্দাবাজ বলে, যে তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে একজন বিতর্কিত রাজনীতিবিদ, 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বলা হয়, এই নৃশংস ঘটনার সাথে তিনি জড়িত বলে ধারণা করা হয়। 10% সব জায়গা থেকে চান্দা খাইতেন বলে ধারণা করা হয়, চাউরাজ। এই প্রথম আলো এটা বলেছে। হাওয়া ভবনে কি মহা দুর্নীতিবাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে বিএনপির আব্বা প্রথম আলোর মাধ্যমে। সে বিতর্কিত রাজনীতিবিদ দেশে আসেন, তাকে ঘিরে এত সুবিধা কেন? তো জামাতের প্রশ্ন, এত প্রোটোকল এটা হতে পারে না, এবং এটা আচরণবিধির লঙ্ঘন কিনা এটা ইসিকে খতিয়ে দেখতে অনুরোধ করেছে। এখন যেহেতু এটা ইউনূস সরকার এবং ন্যায্যতা সমতা নিশ্চিত করতে বাধ্য হবে, এ জায়গা জামাত যেভাবে সোচ্চার হয়েছে, এনসিপি জামাত তো এখন আবার জোট, সবাই মিলে যেভাবে সোচ্চার হবে, সামনে দেখবেন তারেক রহমান অতিরিক্ত কোনো সুবিধা পাবে না। নির্বাচন কমিশন ইউনূস সরকার বাধ্য হবে তার অতিরিক্ত ফাও সুবিধা কাটিল করে সমতা ন্যায্যতা নিশ্চিত করতে। জামাত সেই বন্দোবস্ত করে এসেছে, এটা না করলে নির্বাচন হবে না। নির্বাচন কি তারেক রহমান ক্ষমতা নিলেন ফাজলামি মারান, পিঠের চামড়া থাকবে না। প্রশাসনের কোন কোন বিএনপি দালালেরা এই দালালি করে রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে অন্যায্যভাবে তারেক রহমানকে, ওই প্রশাসনের দালালদের চিহ্নিত করা হবে এবং ওদের শাস্তির মুখোমুখি করা হবে। ওরা বাঁচতে পারবে না, কোনো ফাজলামি চলবে না। জামাত জাস্ট ভদ্রভাবে যে অভিযোগ দায়ের করে আসছে নির্বাচন কমিশনে, এই অভিযোগের ফলে ইউনূস সরকার এটা করতে বাধ্য হবে। জাস্ট ওয়েট এন্ড সি। আমার মনে হয় না যে তারেক রহমান বেশি দিন দেশে থাকতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন, তাকে ঢাকায় সংবর্ধনা দিচ্ছে বিএনপি, পোস্টার ব্যানার প্রচার প্রচারণা, নির্বাচনী আচরণ, এগুলো যেগুলো আমরা দেখেছি এগুলো আচরণবিধির লঙ্ঘন। এটা জামাত পদক্ষেপ নিতে এবং সজাগ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে, খতিয়ে দেখতে বলেছে। তো জামাতের একটা প্রতিনিধি দল সেখানে গিয়েছে। পোস্টার ব্যানার জামাত যে 48 ঘন্টার নির্দেশনা ছিল সরিয়ে ফেলেছে, কিন্তু বিএনপি সরাইনি। সব মিলিয়ে তারেক রহমান বা বিএনপি সাজানো সংসার মনে হয় ভেঙে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। বাংলাদেশে আমরা বেগম খালেদা জিয়ার ছেলে, বড় ছেলে, দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে স্বাগত জানাই। তিনি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তিনি এদেশের সন্তান, এদেশে আসবেন, খুব স্বাভাবিক। তবে ট্র্যাজেডি হলো প্রায় 18 বছর পর তিনি দেশে আসছেন। 59 বছর বয়সে এসেও যদি তার প্রশ্ন জাগে না জাগে মনের মধ্যে, তিনি কাদের কারণে এতদিন দেশের বাইরে ছিলেন, তিনি দেশে থাকলে দেশের কি উপকার হতো, এই 18 বছর দেশের বাইরে থাকাতে দেশের কি লস হয়েছে, কোন দিক দিয়ে লুজার হয়েছে দেশ, তিনি কি নিজে নিজে প্রশ্ন করবেন? তার দলের ভিতরে ভেট্টে আর কারা? গত 18 বছর তাকে 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা, 10টা অস্ত্র মামলা সহ নানান অর্থ পাচার সহ নানান নোংরা বাজে অপবাদ নিয়ে তাকে চলতে হয়েছে। বাংলাদেশের তথাকথিত মূলধারার মিডিয়া তাকে অর্থ পাচারকারী, শেখ হাসিনার হত্যা চেষ্টাকারী এবং 10টা অস্ত্র মামলার পাচারকারী হিসাবে সমাজের কাছে সাব্যস্ত করে দিয়েছে। আর এই কাজে সবচাইতে লিডিং ভূমিকা পালন করেছে এটিএন, চ্যানেল আই, প্রথম আলো, ডেইলি স্টার, জনকণ্ঠ, কালের কণ্ঠ, পরবর্তীতে কালের কণ্ঠ, 71 টিভি, সময় টিভি, অন্যগুলো তো আছেই, যমুনা টিভি।
যমুনা টিভি তো হইলো একটা মেয়েলি টাইপের বেড পার্টনার, আওয়ামী লীগের বেড পার্টনার ছিল। 71 টিভি ছিল আওয়ামী লীগের লাঠিয়াল। হ্যাঁ, প্রথম আলো ছিল আওয়ামী লীগের ক্রিয়েটিভ আপনার ফ্যাসিস্ট গান, সফট ক্যান্টনমেন্ট প্রথম আলো ছিল। এই কাজটি হয়েছে প্রথম আলো ডেইলি স্টার ডেইলি স্টার চ্যানেল আইয়ের নেতৃত্বে, এবং এটাকে হট কেকে পরিণত করেছে আপনার 71 টিভি, সময় টিভি, এটিএন, যমুনা টিভি। এরা তার যদি এটা প্রশ্ন না জাগে, তার উপরে যদি এটা মিথ্যাচার করা হয়ে থাকে, তাহলে তাকেই এটা ডিফেন্ড করতে হবে। আর সে যদি নিজেকে ফ্রেশ প্রমাণ করতে পারে, আমরা চাইবো আমরা জানতে চাই অপরাধীকে, কেন একটা মানুষ 18 বছর দেশের বাইরে থাকবে। তিনি যদি এটা প্রমাণ করতে না পারেন, তাহলে তো মানুষ দুঃখ কষ্ট নিয়েও ভাববে তার দেশের বাইরে থাকাই ভালো, তার রাষ্ট্র ক্ষমতায় না আসাই ভালো। যাই হোক, সেদিকে যাব না, আজ তাকে অভিবাদন জানানোর দিন। আমরা ছোট্ট করে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। তিনি এখন কেন দেশে আসতেছেন? আমরা উপর দিয়ে যা জেনেছি, আনন্দবাজারের খবর, ইন্ডিয়া টুডের খবর, অশেষ রায়নার থিওরি, এসব যারা আগে পড়েছেন, সেই থিওরির আলোকে আপনারা স্পষ্টই ভাবতে পারেন যে তারেক রহমান আসলে দেশে কেন আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা নিয়ে তিনি দেশে আসছেন। 96 সালে যেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। অনেকে সমালোচনা করে ডক্টর ইউনূসের সরকার কেন তার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফি 4 ঘন্টার জন্য বন্ধ করে দিল। হ্যাঁ, তারপরে আপনার টার্মিনাল ফি এসব তার জন্য, তারপর মেট্রো রেল 4 ঘন্টার জন্য ফ্রি করে দিল কেন? এটা প্রশ্ন করা খুব স্বাভাবিক। সরকারের হাতে আর কোনো উপায় নেই সোজা হিসাব, কারণ এটা যদি না দেয়, টোল আদায় করতে সময় লাগবে না, টোল দেওয়ার সময়। এই কারণে তারা এটাকে বন্ধ করে অবাধ যাতায়াতের সুযোগ দিচ্ছে 4 ঘন্টা, যেন দাঁড়াতে না হয়। কিন্তু তারা বিএনপিকে একটি প্রস্তাব করতে পারত যে আপনারা যে 10 লক্ষ মানুষ আসবেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে 1 লক্ষ মানুষ ব্যবহার করবে, এটার জন্য আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে দেন, তাহলে আমরা কন্ট্রাক্ট 4 ঘন্টার জন্য আমরা সবগুলো উন্মুক্ত করে দেব। নাইস, এই প্রস্তাবটা সরকার করতে পারত। এক হলো সরকারকে অ্যাকচুয়াল সহযোগিতা করার লোক নাই, 2 হলো যথেষ্ট লোক সংকট আছে, 2 নম্বর হলো তাড়াহুড়ার মধ্যে ভালো বুদ্ধি আসে না। ঠিক আছে, এই কারণে আসেনি। তো তারেক রহমান কেন আসছেন দেশে? প্রধানমন্ত্রী হওয়ার জন্য আসছেন, সোজা হিসাব। দ্বিতীয়ত হইল, আপনি যদি তারেক রহমান যে দেশে আসছে, আমাদের কি লাভ? কি লাভ হবে আমাদের? তারেক রহমান ক্ষমতায় আসলে আমাদের কি? হাসিনা তো ক্ষমতায় আসছে, এ দেশের মানুষকে আমাদেরকে মারছে, ধরছে, শেষ পর্যন্ত 3-4 হাজার মেরে 40,000কে আহত করে পালাইছে। তারেক রহমান আইসা আমাদের কি লাভ? কোনো লাভ কেউ বলতে পারেন? বিজিএফ কার্ড দিবে, এগুলা হাসিনাও বলছে। আপনাকে আমরা এক্সট্রা কেন বিশ্বাস করব? আপনার লোকরা তো আগেই চাঁদাবাজি করতেছে, আমাদের কি লাভ হবে? আপনি রেশন দিবেন, এগুলো হাসিনাও বলছে। প্রত্যেক 6 মাস পর পর বিদ্যুৎ বিল বাড়াই দিছে, 6 মাস পর পর বিদ্যুৎ বিল বাড়াইছে, হাজার হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে নিছে, আর 120 কোটি টাকা দিয়ে বিধবা ভাতা দিছে। মেট্রো রেল করছে, 30,000 কোটি টাকার বিল করছে, 20,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। পদ্মা সেতু 10,000 কোটি টাকার 8,000 কোটি টাকার জিনিস 40,000 কোটি টাকা খরচ করছে। তাহলে আপনি তো এগুলাই বলতেছেন, আপনি সংস্কার করতে আন্তরিকতা আমরা দেখি নাই, জুলাই বিচারের জন্য আন্তরিকতা দেখি নাই আমরা। সবসময় অ্যান্টি কথা বলেছেন, গণভোটের অ্যান্টি কথা বলেছেন। এখন আপনারা দর্শক যারা এখন আমার এই ভিডিওটা শুনতেছেন, তারা বলতে পারবেন তারেক রহমান আসলে আমাদের কি লাভ? তিনি আসলে কি চমক দেখাবেন আমাদের জন্য? তার অতীত কেমন ছিল? অতীতে আমরা 2 বার বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতা এনেছে। একবার আওয়ামী লীগের তীব্র আন্দোলনের মুখে একটি সংক্ষিপ্ত পার্লামেন্ট করে সেখানে তত্ত্বাবধায়ক পাশ করে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। আরেকবার 28 অক্টোবরের মতো ভয়াবহ ঘটনার মাধ্যমে বিদায় নিতে বাধ্য হয়েছে। আপনাদের ফিনিশিং তো ভালো না। বারবার আপনাদের হাতে মানুষ যে ক্ষমতা তুলে দিয়েছে, আপনারা বলেন আপনারা কি করেছেন? জনগণ যদি আপনাদেরকে ভোট না দিত, আপনারা তো এতদিন আসতে পারতেন না ক্ষমতায়, তাই না? তাহলে এখন বলেন আপনারা কি করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য? কি চমক? আমাদের কি লাভ? আপনি কেন আসতেছেন? আপনার বিশেষ চমক কি? কেন আপনাকে বিশ্বাস করব? অতীতের হিস্ট্রি তো তা বলে না। আওয়ামী লীগকে তো দেখছেই মানুষ, আপনাদেরকে তো দেখছে। এখন ভাবতে হবে এটা নিয়ে,
ভাবনার ভিডিও এটা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এরপরে দেশের মাটিতে পা রাখবেন। আমরা জনাব তারেক রহমানের দেশে ফিরে আসাকে অত্যন্ত আন্তরিকভাবে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং সেই সাথে আহ্বান করি, আশা করি তিনি দেশে ফিরে দেশের মাটিতে বাংলাদেশ পন্থী আধিপত্যবাদের বিরোধী রাজনীতির চর্চা করবেন এবং তার দলের সমস্ত নেতাকর্মীদেরকেও তিনি এই নির্দেশনা দেবেন। যদিও ইতিমধ্যে কথা উঠেছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি ভারতের আনন্দবাজার পত্রিকার মাধ্যমে। ভারতের 3টি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘোষণা দিয়েছেন যেদিন জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার, অন্যতম অগ্রসেনানী, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ বীর ওসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছে ঠিক সেই দিনই তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন এবং তার ওই সময়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণাকে বাংলাদেশের মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখছে। অপরদিকে এটিও শোনা যাচ্ছে যে তিনি মাত্র 7 দিনের ছুটিতে আসছেন। তিনি কিন্তু স্থায়ীভাবে আসছেন না, মাত্র 7 দিনের ছুটি নিয়ে আসছেন। কেন এই 7 দিনের ছুটি নিয়ে আসছেন? এই 7 দিনের ভিতরে তাহলে কি কি ঘটবে আমি আপনাদেরকে সেটি বলছি। এই 7 দিনের ভিতরে প্রথম যেটি ঘটবে সেটি তিনি এসে 2-1 দিনের ভিতরে ভোটার হবেন। তিনি যেহেতু এখনো বাংলাদেশে নিবন্ধিত ভোটার হন নাই, আর বাংলাদেশে নিবন্ধিত ভোটার না হলে তার নির্বাচনে প্রার্থিতা করার কোনো সুযোগ নাই, তাহলে তিনি প্রথমে এসে ভোটার প্রার্থী হবেন, যে কোনো একটা জায়গায় ভোটার এনলিস্টেড হবেন। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে এই 7 দিনের যে কয়দিন থাকবেন, 7 দিন বা 10 দিন, এর ভিতরেই গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করবেন। তারেক রহমানের হাতের উপরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তার আয়ু বাড়িয়ে দিয়ে থাকেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আয়ু বৃদ্ধি করে দিক। এই 7 দিনের ভিতরে মোটামুটি এই 2টি কাজ করবেন। 2টি কাজ করে তিনি আবার কিন্তু ফিরে যাবেন, যেহেতু তিনি আসছেন একটা ট্রাভেল পাস নিয়ে, ট্রাভেল ডকুমেন্টস নিয়ে, অর্থাৎ ভ্রমণ ভিসায় আসছেন। তার কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নাই। এই জিনিসগুলো মোটামুটি যা কিছু জটিলতা আছে আগামী নির্বাচনে প্রার্থিতা করার জন্য এইগুলো ঠিকঠাক করবেন, তারপরে তিনি আবার ফিরে যাবেন, এরপরে আবার স্থায়ীভাবে আসবেন। তো এর ভিতরে আজকে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন হাজির করা হয়েছে, জড়ো করা হয়েছে। ঢাকাতে ইতিমধ্যে বিভিন্ন প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বাইরে থেকে 10টি ট্রেন ভাড়া করা হয়েছে, সেখান থেকে ট্রেনে ভরে ভরে লোকজন আসবে। যেহেতু তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, তার দলের নেতাকর্মীদের অবশ্যই একটি আবেগ আছে। আমরা প্রত্যেকের আবেগকে সম্মান জানাই এবং তারেক রহমানের এই দেশে ফিরে আসা উপলক্ষে তার নেতাকর্মীদের আবেগকেও আমরা সম্মান জানাবো। তবে খেয়াল রাখা দরকার, আমরা ইশরাককে যেরকম ধাক্কা দিয়ে পেশি শক্তির যে রাজনীতির একটা মহড়া দেখলাম, রিজভী আহমেদের পাশ থেকে ধাক্কা দিয়ে গায়ের জোরে তিনি সেখানে জায়গা করে নিলেন, এই ধরনের কাজ যেন নেতাকর্মীরা না করে এবং এই ধরনের ঘটনায় যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে, কোনো সংঘাতের ঘটনা না ঘটে, দলীয় কোন্দলের ঘটনা না ঘটে, দলীয় বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। যেহেতু এই রেকর্ড আছে 5 আগস্টের পর থেকে এই 16 মাসে বিএনপির নিজেদের ভিতরে মারামারি করে 205 জন, সর্বশেষ খবর পর্যন্ত আমার কাছে যেটি আছে 205 জন নিহত হবার খবর আমাদের কাছে আছে। আজকে যেন এই ধরনের কোনো ঘটনা সংঘটিত না হয়, এই ব্যাপারেও দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখা দরকার। আর সর্বশেষ, যেহেতু আজকের কথাটা তাৎক্ষণিক, তো একটু বিশৃঙ্খল ভাবে এলোমেলো ভাবে বলছি, তো সর্বশেষ আমরা একটি বিষয়ের প্রতিবাদ জানিয়ে রাখি। যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকে কেন যেন কোনো এক অদৃশ্য কারণে বিএনপি ওসমান হাদির বিপক্ষে নেমে গেছে। এটা আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে বুঝে আসছে না কি কারণে, ঠিক কি জন্য, কোন অপরাধের কারণে তারা ওসমান হাদির বিপক্ষে অবস্থান নিল। এমনকি সর্বশেষ গতকাল নীলুফার চৌধুরী মনি তিনি আব্দুল নূর তুষারের সাথে এক টক শোতে উপস্থিত হয়ে ওসমান হাদিকে যে ভাষায় কটাক্ষ করেছেন, তাকে যেভাবে হে প্রতিপন্ন করেছেন, আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। নীলুফার মনিরা আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে তাদের কিছুই হয় নাই, অপু উকিলদের সাথে বসে বসে এসি রুমের ভিতরে টকশো করেছে, আর ওই টকশোর শেষে নগদ টাকা গুনে নিয়ে বাসায় গেছে। এই হচ্ছে নীলুফার মনি। আপনার মৃত্যুতে বা আপনার আত্মীয় স্বজনের বা আপনি যে পরিমণ্ডলে থাকেন তাদের মৃত্যুতে কোনোদিন বাংলাদেশের মানুষ এইভাবে চোখের পানি ফেলবে কিনা একবার ভেবে দেখেন। একটি ছেলে 32 বছর বয়স, তার জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে, চোখের পানি ফেলে হাহাকার করছে। কি জন্য, কি অর্জন করলো সে? আর আপনারা কি অর্জন করছেন যে মানুষ আপনাদেরকে থুতু দিচ্ছে, ঘৃণা করছে? যে 3টি শর্ত মেনে তিনি বাংলাদেশে আসছেন বলে শোনা যাচ্ছে। নাম্বার 1, তিনি এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন বাংলাদেশের মাটিতে, এই ওয়াদা ভারতকে করতে হয়েছে। দ্বিতীয়, শেখ হাসিনা ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে, গোলামির চুক্তি, সবগুলো পুনর্জীবিত করতে হবে, কোনোটি বাদ দেওয়া যাবে না। তারেক রহমানের এই প্রত্যাবর্তন একটা নিঃসন্দেহে মানে একটা অন্যরকম একটা দিন। আমি বিএনপি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চাই না, দলের মতন করে ভাববে। আমি সামগ্রিক রাজনীতির বাস্তবতায় যখন দেখি যে আমাদের একটা চিরাচরিত রাজনীতি ছিল, যেখান থেকে আমরা বড় হয়েছি,
সেটা হলো এরশাদ বিরোধী আন্দোলনের থেকে বা তার আগে থেকে আমরা দেখতাম চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি এবং আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় তখন নেতৃত্ব দিয়েছেন আমরা আমাদের তরুণ বয়সের নেতা হিসেবে পেয়েছি শেখ হাসিনাকে, বেগম খালেদা জিয়াকে। তার নেতৃত্বে দীর্ঘ সেই 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের কাছ থেকে দেখেছি, তারপরে সাংবাদিকতায় কাছ থেকে দেখেছি। তারপর দুঃখজনকভাবে এরশাদ পতনের পর থেকে দুই দলের মধ্যে যে হানাহানি, কামড়াকামড়ি, ক্ষমতা রশি নিয়ে টানাটানি, তার মধ্যে দিয়ে একটা বিষাক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হলো, সেটা আর ঠেকানো গেল না। আজকে পরিস্থিতিটা এমন ছিল, যেভাবে চলছিল তাতে যদি পুরো 5 বছর শেখ হাসিনা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা যেভাবে করলেন সেটা যদি টিকে যেত, তাহলে দ্বিতীয় আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকতো না, একেবারে একটা দল থাকতো। তখন সবাই বলতো যে যেহেতু একটা দল, তাহলে এক কাজ করেন, উত্তর কোরিয়া বা রাশিয়ার মতন একটা সরকার কাঠামো করে ফেলেন, আপনি আজীবন প্রেসিডেন্ট হন, যেমন পুতিন ঘোষণা করেছে, যেমন চীনের শি জিনপিং ঘোষণা করেছেন, ওরকম আপনি হয়ে যান, অথবা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যেভাবে ঘোষণা, ওইরকমই আপনি হয়ে যান। ওইদিকে কিন্তু টার্ন করছিল, ঘটনাক্রমে একটা অভ্যুত্থানে তছনছ হয়ে গেল। আচ্ছা, যদি আমরা আমাদের তরুণ বয়সে আমরা যে রাজনীতিটা দেখেছি, সেই রাজনীতিটা যদি চলতো, তাহলে আমরা কি দেখতাম? তাহলে আমরা দেখতাম যে শেখ হাসিনা তার বয়স হয়ে গেছে, তিনি আর মানে সরকার প্রধান বা রাষ্ট্র চালাতে চান না, রিটায়ারমেন্টে গেছেন। বেগম খালেদা জিয়াও সেভাবেই বিদায় নিয়েছে। তাহলে আজকে আমরা কিন্তু একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নিত, অন্যদিকে শেখ হাসিনার পক্ষ থেকে হয় জয় অথবা পুতুল নেতৃত্ব দিত। কিন্তু আজকে দেখেন, ওই যে হিংসা, হানাহানি এবং নিশ্চিহ্নকরণ রাজনীতি আসলে কাউকে টিকতে দেয়নি। যেমন আপনি আওয়ামী লীগ কবর খুঁড়েছিল যে দাফন করবে বিএনপিকে, ঘটনাক্রমে বিএনপিকে আর সেই কাজটা করতে হয়নি। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে অটোমেটিক ভাবে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। আজকে শেখ হাসিনা জীবিত আছে, তার সন্তানরাও জীবিত আছে। আজকে যদি বাংলাদেশের গণমাধ্যমগুলি খোলে, তাহলে দেখবে যে তাদেরই সৃষ্টি, তাদেরই তৈরি এই চ্যানেল 24 বলেন, যমুনা বলেন, তার সময় যে সমস্ত জন্ম নেওয়া যে গণমাধ্যমগুলো, সবগুলোতে তারেকময় একটা বন্দনা চলছে, রীতিমতো জিকির হচ্ছে। এটাই হচ্ছে শেখ হাসিনার একটা প্রকৃতি আছে না, মানে ধর্মে যারা বিশ্বাস করেন আল্লাহ খোদা, যারা মনে করেন বিভিন্ন ধর্মের অনুসারী, তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আর বিশ্বাস করে প্রকৃতির একটা প্রতিশোধ হয়ে যাচ্ছে। সেই প্রতিশোধটা তারা দূর থেকে টের পাচ্ছে। এটা কিন্তু বিএনপিকে নিজে হাতে কিছু করতে হয়নি। আজকে হাসিনা দিল্লি থেকে, জয় আমেরিকা থেকে, আর শেখ রেহানা তারা হয়তো লন্ডন, বা ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে এই আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বা নেতারা যারা পলাতক, তারা কিন্তু আজকে এই মুহূর্তটা দেখছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমি দেখতাম যে শেষ দিকে, মানে আওয়ামী লীগের শেষ 15 বছরের মধ্যে অন্তত 10টা বছর তাদের টার্গেট ছিল তারেক রহমান। কারণ তারা জানতো যে খালেদা জিয়া অসুস্থ হয়ে যাচ্ছে, খালেদা জিয়া আর রাজনীতিতে ফিরতে পারবে না। ফিরতে পারবে কে? তারেক রহমান। তারেক রহমান মানেই আওয়ামী লীগের একটা মূর্তমান আতঙ্ক ছিল। ফলে তাদের সমস্ত ছিল হচ্ছে টার্গেট ছিল হচ্ছে তারেক রহমান। কতবার যে ঘোষণা করছে এই যে তারেক রহমানকে লন্ডন থেকে ফিরে আনাচ্ছে, এবং উদ্দেশ্য ছিল তাকে 21শে আগস্ট এতে অভিযুক্ত করা হয়েছে, ফিরে আসলে উচ্চ আদালতের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দেবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করবে, এই টার্গেট ছিল। মানে বিচারিক প্রক্রিয়ায় যেভাবে জামাতের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় তারেক রহমানকে তারা হত্যা করতে চেয়েছিল, নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আজকে তারা নিজেরা শুধু ব্যক্তিগতভাবে না, রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়েছে। আজকে দিল্লির চোখ ঢাকার দিকে, বাংলাদেশের দিকে, লন্ডনের চোখ বাংলাদেশের দিকে, আমেরিকার চোখ বাংলাদেশের দিকে। যে যে প্রান্তে আছে আওয়ামী লীগের সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজকে তারা চোখ দিয়ে দেখছে যে তারেক রহমানের প্রতিটা স্টেপ, প্রতিটা মুভমেন্ট কত গুরুত্বপূর্ণ, যেখানে সকল মিডিয়া আজকে সেটা প্রচার করছে। এই দৃশ্যটা তাদের দেখার দরকার ছিল। আমি মনে করি তাদের ওই 10 বছরের দণ্ড, 12 বছরের দণ্ড হচ্ছে এইটা একটা কঠিন একটা শাস্তি। আজকে তারা দেখলো যেভাবে অসম্মানিত করতে চেয়েছিল, যেভাবে এতিমের টাকা চুরি করছে, অমুক অমুক চোর, ডাকাত, বাটপার, মানে ছেঁচড়া চোর, এইভাবে বানাচ্ছিল না। আজকে তারা চোখে দেখলো যে সারা বাংলাদেশের রাষ্ট্র, সরকার, প্রশাসন, জনগণ সবাই কিভাবে পথে আছে তারেক রহমানের। প্রফেসর ইউনূস চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে। শেখ হাসিনাকে নিয়ে অকল্পনীয় সুখবরের ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। একটা খবর বিশ্লেষণ করব দর্শক। যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত, এর মানে ভারতের নানান মহল থেকে এটা উঠে আসছে যে হাসিনাকে ভারত ফেরত দিতে পারে, তবে শর্ত আছে, এবং যদি অমুকে বলে তো অমুকে বলে ইত্যাদি। এবং একদম দিবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। একটু মিলিয়ে নেই যে এর আগে প্রেস সচিব বলেছেন যে গণহত্যাকারীদের প্রত্যাপন কামালকে দিয়ে শুরু হবে, মানে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেবে, এই বিষয়ে সরকার যথেষ্ট কনফিডেন্ট।
এখন আবার হাসিনাকে ফেরত দিতে পারে কন্ডিশনালি, সেই আভাস আমরা পাচ্ছি। তার আগে বলেনি, যদি এটা সম্ভব হয় হাসিনাকে বা কয়েকজনকে ফিরিয়ে আনা, কামাল ওবায়দুল্লাহদের কয়েকজনকে, সবাইকে আনার দরকার নেই। এটা ইউনূসের জীবনের সবচেয়ে বড় সফলতা হবে। ইউনূস কি নোবেল প্রাইজ পেয়েছেন আর কিসের বাংলাদেশের বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে এবং নানা সংস্কার করেছেন, নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, অনেক কিছুই তো করেছেন, গণভোটেরও ব্যবস্থা করছেন, সব বাধা বিপত্তি অতিক্রম করে একটা নির্বাচনের দিকেও যাচ্ছেন। সব সফলতাকে ছাপিয়ে ইউনূসের জীবনের শ্রেষ্ঠ নোবেল প্রাইজের চাইতে বড় সফলতা হবে হাসিনাকে যদি ফেরত আনতে পারি। এটা তাহলে এখন যে আলামতগুলো আমরা দেখছি যে একদম অসম্ভব নয়, কারণ 2-2-4 মিলে যাচ্ছে। দেখেন, একদিকে বাংলাদেশ সরকার কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, তাদেরকে কোনো ছাড় দিচ্ছে না। একই দিনে পাল্টাপাল্টি তলব করা অ্যাম্বাসেডরকে, হাই কমিশনারকে ভারত তলব করে, বাংলাদেশে তলব করে, চা খাওয়ার নামে তলব, কত কিছু, সমান সমান টিক ফর ট্যাক। এবং ভিসা, ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিভিন্ন জায়গায়। এটা কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা শামিল, কারণ ভিসা বন্ধ থাকলে তো আর কোনো কূটনৈতিক সম্পর্কই নেই। সব সম্পর্কের মূল ভিত্তি তো ভিসা। আপনি ব্যবসা করবেন, আগে তো ভিসা লাগবে। সে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে, ভারত সরকার মিথ্যা কথা বলছে। বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলেছে যে সরকারের প্ররোচনা ছাড়া, সরকারের অনুমতি বা তাদের সমর্থন ছাড়া ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশ হাই কমিশনে ভিসা সেন্টারে হামলা করতে পারে না। এই অভিযোগ বাংলাদেশ সরকার করছে, মোদীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এবং এটা চলতে থাকলে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার হুমকি দিয়েছে ইউনূস সরকার। একদিকে এই ঘটনা টের পেয়ে রাশিয়া বলছে যে সব ঠিক করে ফেলেন, নইলে কিন্তু সামনে বিপদ আছে, ইউক্রেনের মতো আবার হইেন না। এর মানে অনেক লার্জ স্কেলে ঘটনা ঘটছে। এই ঘটনা এটা কারোর জন্য সুখকর নয়, কূটনৈতিক সম্পর্ক ছিল এটা, আমরা ভারতের আধিপত্য এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বলছি, কিন্তু ওভারঅল ইন্টারেস্ট বিবেচনায় কারোর জন্য এটা সুখকর নয়। বাংলাদেশের চেয়ে ক্ষতি বেশি ভারতের, কারণ ভারতের উপর আমরা ডিপেন্ডেন্ট না। এবং বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে চীন। যেই চীন কৃত্রিম চাঁদ তৈরি করতে পারে, ওরা কৃত্রিম ভারত তৈরি করে আমাদেরকে নানানভাবে সহযোগিতা করতে পারে, এবং চীন রেডি। তার এদিকে দেখেছেন না, পাকিস্তান বলছে যে তাদের মিসাইল রেডি ভারত বাড়াবাড়ি করলে। বাংলাদেশ এক্ষেত্রে অতটা চিন্তিত হওয়ার কথা না, কিন্তু ওভারঅল বাংলাদেশের ইন্টারেস্টের জন্য সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু ভারত বেশি চিন্তিত। ভারতের অনেক ব্যবসা বাণিজ্য আছে, যেটা অনেক প্রোডাক্ট আছে, বাংলাদেশ না কিনলে ওরা মাঠে মারা যাবে। অনেক ব্যবসায়ীদের পেঁয়াজ, আলু, চাল, নানান কিছু আছে যে বাংলাদেশে বেচতে না পারলে ওদের কৃষকরা আত্মহত্যা করবে। শুধু কৃষি পণ্য না, অনেক কিছু আছে, মেডিকেল ট্যুরিজম থেকে শুরু করে অনেক কিছু, পুরোটাই বাংলাদেশের উপর ডিপেন্ড করে। আমি তো ভারতে গিয়েছি, দেখেছি বিভিন্ন রাজ্যে বাংলাদেশি লোক যদি সেখানে না থাকে, এখন আওয়ামী লীগের লোকজন, তাদের তো আর পকেটে টাকা নাই, বাংলাদেশ থেকে যদি টাকা নিয়ে যেতে পারতো একটা বিষয় ছিল। এই জন্য ভারতের জন্য এটা বেশি চিন্তার, সিরিয়াস। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে ভারতের ক্ষতি বেশি, এবং আন্তর্জাতিক অঙ্গনেও ভারত বেকায়দায় পড়বে। অভিযোগটা কি হলো যে ভারত ভিয়েনা কনভেনশন মানছে না, তারা বাংলাদেশি কূটনৈতিক মিশনের উপর হামলা করেছে, সরকার সেই সুযোগ দিয়েছে, যার ফলে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কেন ছিন্ন করেছে? মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধীকে প্রকাশ্যে ভারত আশ্রয় দিয়েছে এবং ভারতে বসে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করার সুযোগ দিয়েছে, যার ফলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন। শরীফ ওসমান হাদির এই বিষয়টাও সামনে আনতে পারে। দেখেন, জাতিসংঘের মহাসচিব যে বিষয়ে কথা বলেছে ওসমান হাদির বিষয়ে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবাই বলেছে। তো এইসব বিষয় সামনে এনে যদি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, এতে ভারত কঠিন বেকায়দায় পড়বে। আর বাংলাদেশের সাথে এখন পাকিস্তান, চীন আরো অনেকে আছে। আর ইউনূস ক্ষমতা, ইউনূস কি করতে পারেন সেটা তো ভারত জানে। তো এই জায়গায় ভারত বাঁচতে, আবার ভারত এমনি চূড়ান্ত বেকায়দায় পড়ার মুহূর্তে আছে, বিশেষ করে ট্রান্সন্যাশনাল গুম কেসে, কয়েকটা সুখরঞ্জন বাড়ি গুম কেস, সালাউদ্দিন গুম কেসে পুরো রাষ্ট্র হিসেবে ভারত ফেসে যেতে পারে, সে পর্যায়ে আসছে। কারণ এই ট্রান্সন্যাশনাল গুম, এটা ভারতের রয়ের সরাসরি সাউথ ব্লকের কনসেন্সার হয়নি, এবং সালাউদ্দিন যেভাবে থেকেছে শিলংয়ে, এটা সরাসরি ভারত সরকার পৃষ্ঠপোষকতায়। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী হত্যা করেছে ভারতের লোকজন এসে, ভারতের রাষ্ট্রীয় মদদে। তো এটা মোটামুটি অলরেডি প্রমাণিত হয়েছে। এইসব পয়েন্টে তো ভারত কঠিন বেকায়দায় আছে। তো এগুলো যদি ইউনূস যথাযথভাবে কাজে লাগাতে পারে, হাসিনাকে ফেরত দিতে বাধ্য হতে পারে, শর্ত দিতে পারে, এবং সেটা হাসিনাকে এভাবে ফেরত আনতে পারলে এটা হবে ইউনূসের জীবনের সবচেয়ে বড় সফলতা। তখন মানুষ হয়তো মিছিল করবে যে স্যার নির্বাচন দরকার নাই, আপনি হাসিনাকে এনে দিয়েছেন, এখন ফাঁসি দেন, তারপর আপনি থাকেন যতদিন আছেন। এটা আবেগ, আমি বলছি না যে এটা হওয়া উচিত বা হবে, মানে এই সম্মান ইউনূস পাবেন, এবং নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন, বলা যায় না। আবার শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন যদি হাসিনাকে এনে ফাঁসি দেওয়া যায়, যদিও নোবেল কমিটি ফাঁসির পক্ষে নয়। হাসিনাকে আনতে পারাটা হচ্ছে মূল, তাকে ফাঁসি দেওয়া হোক বা না হোক। তো এখানে এখানে যে কথাটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বললে মোদি ফেরত দিতে পারে, তো এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বলতে পারে, ইউনূসের কূটনৈতিক দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র ভারতকে বলে দিতে পারে যে হাসিনাকে, কামালকে ফেরত দেন। শর্ত কি? আন্তর্জাতিক মানের বিচার করতে হবে, বিদেশি আইনজীবী